আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মইনুপুর স্কুল ও কলেজে আয়োজিত আমাদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। চলো আমরা আস্তে আস্তে আমাদের পাঠের মধ্যে প্রবেশ করি। পাঠ পরিচিতি, শ্রেণী নবম ও দশম, অধ্যায় দ্বাদশ, পাঠ শিরোনাম ব্যাংক ও গ্রাহক। বলো তো ছবিগুলি কিসের? আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা পরপর দুটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানে কতগুলো মানুষ দেখতে পাচ্ছি। তাহলে অনুমান করো তো বিল্ডিংগুলি কিসের হতে পারে? একটু তোমরা অনুমান করো। কি কিছু বুঝতে পারছ? হ্যাঁ, যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা হলো আমাদের ব্যাংকের একটা বাহিরের অংশ বা অবকাঠামো আমরা বলতে পারি। দুইটা বিল্ডিং, এই দুইটা হলো আমাদের ব্যাংকের বাহিরের অংশ। এই দুইটা যদি ব্যাংকের বাহিরের অংশ হয় তাহলে ওইটা কি হতে পারে? হ্যাঁ, এটা হলো আমাদের ব্যাংকের ভেতরের অংশ। আচ্ছা, যদি আমরা ব্যাংকের বাহিরের অংশ দেখলাম, ব্যাংকের ভিতরের অংশ দেখলাম, তাহলে তো ছবিগুলো আমরা দেখলাম। তাহলে বলো তো, আমরা দেখলাম এখানে হইল ব্যাংক একটা আর ব্যাংকের ভিতরের অংশ একটা। এখানে ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন করতে দেখা যাচ্ছে। আমরা দেখলাম ব্যাংকের মধ্যে ব্যাংকের একটা ছবি দেখলাম, গ্রাহকের ছবি দেখলাম, অনেক লোকের ছবি। আসলে তারা ছিল গ্রাহক। তাদের কি করতে হচ্ছে, এখানে কি করতেছে, তারা লেনদেন করতে দেখা যাচ্ছে। তাহলে বোঝা গেল এখানে হলো ব্যাংক, এখানে হলো গ্রাহক। তাহলে আমরা দেখি এখন, সেটা হইল ব্যাংক। একটা ব্যাংক টাকা পয়সার মাধ্যমে লেনদেন হতে পারে, বিভিন্ন ব্যক্তিও লেনদেন করে থাকে। আচ্ছা, তাহলে ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র, যা ব্যাংকিং ব্যবসায়ের মূল ভিত্তি হিসাবে কাজ করে থাকে। একটা ব্যাংক গ্রাহকের প্রতি, গ্রাহকের আস্থা থাকতে হবে ব্যাংকের প্রতি, বা তার বিশ্বাস থাকতে হবে ব্যাংকের প্রতি। যদি তার বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে ব্যাংক ব্যবস্থা উন্নতি লাভ করে। তাহলে ব্যাংক ব্যবসায়ের মূল মন্ত্র কি? গ্রাহকের আস্থা এবং বিশ্বাস, সেটা ব্যাংকে অর্জন করতে হয়। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আমাদের আজকের পাঠ কি হতে পারে। বলো তো, তোমরা অনুমান করে বলো তো আমাদের আজকের পাঠ কি হতে পারে? হ্যাঁ, আমাদের আজকের পাঠ হলো ব্যাংক ও গ্রাহক। ব্যাংক একটা প্রতিষ্ঠান, গ্রাহক আমরা যারা ব্যাংকের সাথে লেনদেনের সাথে জড়িত থাকি। চলো আমরা শিক্ষণফল দেখি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা গ্রাহক কাকে বলে বলতে পারবে, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক মূল্যায়ন করতে পারবে, গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের কি দায়িত্ব তা বর্ণনা করতে পারবে, চেক সম্পর্কে বলতে পারবে। চলো আমরা আমাদের ক্লাসে এগিয়ে যাই। আবার দেখো, আমরা ওই যে আগে একটা বিল্ডিংয়ের কথা বলছিলাম, অবকাঠামোর কথা বলছিলাম, সেই বিল্ডিংটা আবার দেখলাম, সেটা আসলে একটা ব্যাংকের ছবি। তাহলে ব্যাংক যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় ব্যাংকার। ব্যাংকার কি? তাহলে দেখো, ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যক্তি, কর্পোরেশন অথবা কোম্পানিকে ব্যাংকার বলা হয়। ব্যাংকিং ব্যবসা যারা পরিচালনা করে, আমরা ব্যাংকে গেলে যাদেরকে দেখি, অফিসারদের দেখি বা স্টাফদের দেখি, আসলে তারা হলো সবাই ব্যাংকার। আমাদের কার্যক্রমগুলি তারা কি করে, ওইখানে বসে পরিচালনা করে থাকে। আমরা টাকা জমা দিই, টাকা উত্তোলন করি, এই কাজগুলি কে করে, কার মাধ্যমে হয়? এই ব্যাংকারদের মাধ্যমে হয়ে থাকে। তাহলে যদি ব্যাংকার হয়, যদি ব্যাংক থাকে, তাহলে ব্যাংকের সাথে জড়িত কি আছে? গ্রাহক। তাহলে গ্রাহকও থাকতে হবে। তাহলে দেখো, গ্রাহক কি? গ্রাহক বলতে ওই ব্যক্তিকে বোঝায় যিনি ব্যাংকের যে কোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত থাকে। গ্রাহক হলাম আমরা, যারা ব্যাংকে আমরা একটা হিসাব করি, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হিসাব করে ব্যাংকের সাথে বিভিন্ন লেনদেন পরিচালনা করি। ব্যাংকে টাকা আমরা জমা দিই, ব্যাংক থেকে উত্তোলন করি, চেক অঙ্কন করি, এই সমস্ত কাজগুলি আমরা ব্যাংকের মাধ্যমে করে থাকি। তাহলে আমরা ব্যাংকের কাছ থেকে কি করি? ব্যাংকের বিভিন্ন ব্যক্তিকে বোঝাই এবং তার কাছ থেকে বিভিন্ন সেবা আমরা পেয়ে থাকি। তার বিনিময়ে অবশ্যই ব্যাংকে আমাদের ফি দিতে হয়। তাহলে যেহেতু আমাদের ব্যাংক আছে এবং গ্রাহক আছে, তাহলে ব্যাংকের সাথে আমাদের একটা সম্পর্ক থাকতে হবে, সম্পর্কের ধরন থাকতে হবে। তাহলে ব্যাংকের সাথে একজন গ্রাহকের বা গ্রাহকদের বা আমাদের কি কি সম্পর্ক থাকতে পারে, সম্পর্কের ধরন কি হতে পারে,
চলো আমরা এগুলি দেখি। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন: ডেটর ও ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের ওসি, ওসি মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্ক, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। আচ্ছা, চলো এবার আমরা ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন সম্পর্কে আলোচনায় যাই। আমরা প্রথম দেখলাম কি ডেটর ও ক্রেডিটর সম্পর্ক। ডেটর ও ক্রেডিটর কি? ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে ডেটর ও ক্রেডিটরের সম্পর্ক বিদ্যমান। সেটা কিভাবে হয়? গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন ব্যাংক হয় ডেটর আর ওই গ্রাহক হয় ক্রেডিটর। আবার তার বিপরীত সম্পর্ক বিরাজ করে কখন? যখন ব্যাংক থেকে গ্রাহক ঋণ নেয় তখন গ্রাহক হয় ডেটর, ব্যাংক হয় ক্রেডিটর। এটা একটা সম্পর্কের ধরন ব্যাংকের সাথে গ্রাহকের। আচ্ছা, আমরা চলো আরো দেখি। আরেকটা সম্পর্ক হলো ব্যাংকের চুক্তিবদ্ধ সম্পর্ক। ব্যাংকের সাথে গ্রাহকের কিভাবে চুক্তি হয় দেখো। হিসাব খোলার মধ্য দিয়ে আইনগতভাবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। এই চুক্তির কারণে ব্যাংক তার আমানতকারীর জমাকৃত টাকা চাইবা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংকে যখন একজন ব্যক্তি একটি হিসাব খুলে, হিসাব খোলার সাথে সাথে ব্যাংকের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। সেই সৃষ্টিটা হলো চুক্তিবদ্ধ সম্পর্ক। ও হিসাব খোলার সাথে সাথে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সেই সম্পর্কটা সৃষ্টি হয়ে যায়। আর এই সম্পর্ক সৃষ্টি হয় বলেই গ্রাহক যখন তার টাকার প্রয়োজন হয় তখন এই চুক্তি অনুসারে চাহিদা মাত্র তার টাকা, গ্রাহকের জমাকৃত টাকা ব্যাংক দিতে বাধ্য থাকে। অর্থাৎ গ্রাহকের যখন প্রয়োজন হয় তখন গ্রাহক ব্যাংকে যায়, ব্যাংকে গেলে সে চেক দেয়, যথাযথ নিয়ম পালন করে সে চেক দিয়ে তার টাকাটা কি করে সে উঠাই নিয়ে আসতে পারে। তাহলে আমরা দেখলাম গ্রাহকের সাথে ব্যাংকের কিসের সম্পর্ক সৃষ্টি হয়? একটা চুক্তিবদ্ধ সম্পর্ক। দেখি আমরা আরো দেখি কি কি সম্পর্ক আছে। ব্যাংক গ্রাহকের ওসি, ওসি মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। দেখো আমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? অনেক দামি স্বর্ণ অলংকার, গুরুত্বপূর্ণ দলিল। ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি যথা স্বর্ণ অলংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে তাদের ওসি হিসাবে কাজ করে থাকে। গ্রাহকের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ থাকে যা আসলে বাসার মধ্যে রাখা অনেক সময় নিরাপদ নয়। মনে করো কারো বাসায় কয়েকশো ভরি স্বর্ণ অলংকার আছে, হীরার অলংকার আছে। এই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই অলংকারগুলি সবগুলি বাসায় রেখে শান্তিতে আসলে থাকতে পারবে না। তার মনের মধ্যে সবসময় একটা টেনশন কাজ করবে, একটা ভয়ভীতি কাজ করবে, কখন চুরি হয়ে যায়, কখন ডাকাতি হয়ে যায়। তার জন্য সে সবসময় আতঙ্কগ্রস্ত থাকে। এই ক্ষেত্রে গ্রাহক কি করতে পারেন? গ্রাহক তার ওই টাকা, ওই গুরুত্বপূর্ণ সম্পদ, অলংকার বা দলিলপত্র আদি ব্যাংকের কাছে লকার ভাড়া পাওয়া যায় একটা নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে। ওইখানে যদি গ্রাহক রাখেন, গ্রাহক নিশ্চিন্তে থাকতে পারেন যে তার অলংকার, গুরুত্বপূর্ণ দলিল, এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে খোয়া যাবে না বা চুরি হবে না। তাইলে গ্রাহক নিরাপত্তা বোধ করার জন্য এই কাজগুলি করে থাকেন। তার গুরুত্বপূর্ণ দলিল বা অলংকার আদি ব্যাংকের ওই ড্রয়ারে বা ওই লকারে ভাড়া রাখেন। এতে করে কি হয়? গ্রাহক শান্তিতে বসবাস করতে পারেন। আর গ্রাহকের হয়ে এই কাজটা দায়িত্বটা পালন করে থাকে ব্যাংক। এই জন্য বলা হয় গ্রাহক ব্যাংকের ওসি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। আচ্ছা, এরপরে দেখো বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্ক। গ্রাহকের সাথে ব্যাংকের বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতার সম্পর্ক সৃষ্টি হয়। গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকার বন্ধকি ঋণ দিয়ে থাকে। এভাবে বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্ক সৃষ্টি হয়। গ্রাহক যখন ব্যাংক থেকে ঋণ নিতে যায়, ব্যাংক এমনি এমনি তাকে ঋণ দেয় না, তখন কি করে? তার কাছ থেকে কিছু বন্ধক রাখতে হয়। গুরুত্বপূর্ণ দলিল, তার গুরুত্বপূর্ণ সম্পত্তি, জমি, বাড়ি, এই সমস্ত কিছু বন্ধক রেখে তারপরে ব্যাংক থেকে তাকে ঋণ নিতে হয়। এই ব্যাংক থেকে এই বন্ধক দিয়ে ঋণ নেওয়া হয় বলেই বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতার সম্পর্ক সৃষ্টি হয়। তাহলে এখানে বন্ধকদাতা হলো গ্রাহক, আর বন্ধক গ্রহীতা হলো ব্যাংক।
কারণ ব্যাংক তার ঋণ দেওয়ার আগে সে নিশ্চিত হতে চায় যে টাকাটা সময় মতো ফেরত আসবে। তার জন্য ব্যাংক সবসময় বন্ধক নিয়ে ঋণ দিতে চেষ্টা করে। চলো আমরা পরে দেখি। ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। এই যে দেখো, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ ও পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে। গ্রাহক কারা? যারা আমরা ব্যাংকে টাকা পয়সা জমা রাখি বা লেনদেন করি, আমরা হলাম গ্রাহক। আমরা যদি কোনো সময় ব্যাংকে সেই দায়িত্ব দিই যে আমার পাওনা টাকাটা তুমি পরিশোধ করে দাও, আমার কাছে মানুষ যেই টাকাটা পাবে সেই টাকাটা তুমি, আমার দেনাটা তুমি পরিশোধ করে দাও। আবার যদি এই কথা বলি আমার পাওনা টাকা কোনো কোম্পানির কাছে বা কোনো ব্যক্তির কাছে বা তার কাছ থেকে তুমি আদায় করে আমার হিসাবে জমা করো, ব্যাংক আমার হয়ে সেই কাজটা করে দিবে। তাহলে ব্যাংক কী হলো? আমার প্রতিনিধি বা গ্রাহকের প্রতিনিধি হিসাবে সে কাজটা করছে। তার জন্য ব্যাংক নির্দিষ্ট হারে ফি নিয়ে থাকে। আচ্ছা, দেখলাম আমরা গ্রাহক ও ব্যাংকের সম্পর্ক। তাহলে গ্রাহকের প্রতি ব্যাংকের তো কতগুলো দায়িত্ব থাকতে পারে, সে দায়িত্বগুলি কি? চলো আমরা দেখি ব্যাংকের প্রতি আমাদের কি গ্রাহকের প্রতি ব্যাংকের কি দায়িত্ব থাকে। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের একটি অবশ্যই পালনীয় পবিত্র দায়িত্ব। গ্রাহকের যাতে স্বার্থ রক্ষা হয় সেই দায়িত্বটা ব্যাংকে অবশ্যই পালন করতে হয় এবং বিশ্বস্ততার সাথে পালন করতে হয়। তাহলে দেখি আমরা, চলো গ্রাহক মানে আমরা যারা ব্যাংকের সাথে লেনদেন করি, আমাদের প্রতি ব্যাংকের কি দায়িত্ব আছে। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব: অর্থ ফেরত, হিসাবের গোপনীয়তা, আমানতকারীর নির্দেশ পালন, সুদের আদান প্রদান ও সেবার ফি, সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। এগুলি হলো ব্যাংকের দায়িত্ব। এই দায়িত্বের মধ্যে আমরা প্রথম কি দেখছি আমরা? অর্থ ফেরত। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাইবা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে, তবে এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করতে হয়। যেমন চলতি ও সঞ্চয় হিসাবে যদি টাকা জমা থাকে তবে গ্রাহক চেক লিখে টাকা তুলতে পারে, এ ব্যাপারে ব্যাংকের অনুমতি প্রয়োজন হয় না। গ্রাহক তার জমাকৃত টাকা যদি তোলার ইচ্ছা পোষণ করেন তাহলে কি গ্রাহক যথাযথ প্রক্রিয়া বা নিয়ম মেনে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাবের চেক ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক গ্রাহকের জমাকৃত টাকা থাকে ফেরত দিতে বাধ্য থাকে। কিন্তু যদি গ্রাহকের স্থায়ী হিসাবের মাধ্যমে টাকাটা জমা থাকে তাহলে কতগুলি নিয়ম আছে, সেই নিয়ম মাফিক ব্যাংকের কাছে আবেদন করতে হয়, ব্যাংক অনুমতি দেয়, তখন টাকাটা সে উত্তোলন করতে পারে। কিন্তু চলতি এবং সঞ্চয় হিসাবের ক্ষেত্রে গ্রাহককে ব্যাংকের কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। গ্রাহক কি করতে পারে? সে চেক নিয়ে গেলেই ব্যাংক তাকে ওই চেকের জন্যই টাকাটা পরিশোধ করে থাকে। এরপরে দেখি আমরা আর কি দায়িত্ব আছে। গোপনীয়তা রক্ষা। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। এখানে গ্রাহক একজন ব্যক্তি, তার নিজের হিসাব, ওই গ্রাহক যদি কাউকে নির্দেশ দেয় অথবা বাংলাদেশ ব্যাংক যদি নির্দেশ দেয় অথবা আদালত আইন অনুযায়ী যদি নির্দেশ দেয়, ওই গ্রাহকের সমস্ত তথ্য ব্যাংক প্রকাশ করতে পারে বা বলতে পারে। তাছাড়া ব্যাংক এই গ্রাহকের কোনো তথ্য কাউকে বলতে পারবে না। এটা ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে গণ্য হয়, কারণ হিসাবের গোপনীয়তা অবশ্যই থাকতে হবে। কারণ ব্যাংকের কাছে টাকা জমা রেখে আমরা শান্তিতে থাকতে চাই, যাতে অন্য কেউ কোনো কিছু আমাদের না করতে পারে। কেউ যদি জানে আমার কাছে অনেক টাকা আছে, আমাকে সমস্যায় ফেলতে পারে, তাহলে আমরা টাকা রাখি সবসময় নিরাপদ থাকতে চাই। সেই নিরাপদ থাকার জন্য আমার হিসাবটা অবশ্যই গোপনীয় থাকতে হবে। তবে এখানে অবশ্যই এই তিন ক্ষেত্রে শুধু ব্যাংক সমস্ত তথ্য প্রকাশ করতে পারে। প্রথম হলো গ্রাহক, আমরা আগে বলেছি, তারপরে হলো বাংলাদেশ ব্যাংক যদি চায়, তারপরে হলো যদি আদালত তাকে নির্দেশ প্রদান করে ব্যাংকে, তাহলে ওই তিন ক্ষেত্রেই ব্যাংক সমস্ত প্রকার তথ্য প্রকাশ করতে পারে। এছাড়া ব্যাংক অন্য কাউকে কোনো প্রকার তথ্য প্রকাশ করতে পারে না বা কাউকে কিছু আমার হিসাব সম্পর্কিত কিছু বলতে পারবে না। পরবর্তী কর্তব্য হলো আমানতকারীর নির্দেশ পালন। ব্যাংক তার মক্কেলের
বা আমানতকারের নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। যদি কোনো গ্রাহক ব্যাংকে নির্দেশ দেয় আমার হয়ে তুমি বিনিময় বিলের টাকা আদায় করো, কোনো প্রদেয় বিলের টাকা পরিশোধ করো, ব্যাংকে যদি সেই নির্দেশ দেওয়া হয় ব্যাংক সেই মক্কেলের নির্দেশ অনুযায়ী বিনিময় বিলের টাকা আদায় করতে পারে, প্রদেয় বিলের টাকা পরিশোধ করতে পারে, তবে তার জন্য ব্যাংক তার নির্দিষ্ট ফিটা অবশ্যই কেটে নেয়। আমরা পরবর্তীতে চলো দেখি সুদের আদান প্রদান ও সেবার ফি। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে তার হিসাবে জমা করে এবং সেবার ফি স্বয়ংক্রিয়ভাবে তার হিসাব থেকে কর্তন করে। গ্রাহকের যখন টাকা ব্যাংকে জমা থাকে ব্যাংক একটা নির্দিষ্ট সময় পর বছরান্তে তার জমাকৃত টাকার উপর একটা সুদ দিয়ে থাকে। এই সুদটা সরাসরিভাবে ব্যাংক ওই গ্রাহকের হিসাবে জমা করে দেয়। আবার ব্যাংক যেহেতু গ্রাহকের হয়ে কাজ করে থাকে তো ব্যাংকও তার একটা বাৎসরিক ফি কেটে নেয়। এই জন্য গ্রাহকের কোনো অনুমতি সে নেওয়ার প্রয়োজন পড়ে না, সরাসরি তার গ্রাহকের জমাকৃত টাকার উপর সুদ তার অ্যাকাউন্টে জমা করে দেয় এবং ব্যাংক কাজ করার জন্য তার ফিটাও অ্যাকাউন্ট থেকে বা তার হিসাব থেকে কেটে নিয়ে যায়। এক্ষেত্রে যে ব্যাংকের সাথে যে গ্রাহকের হিসাব থাকে ওই গ্রাহককে ব্যাংক জিজ্ঞেস করে না অথবা তার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না বা প্রয়োজন নিতে হয় না। আচ্ছা, আরেকটা দায়িত্ব বা কর্তব্য হলো সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। যদি কোনো গ্রাহক ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে তাহলে ব্যাংকের দায়িত্ব হলো তার ঋণটা আদায় করার জন্য গ্রাহককে উপযুক্ত সময় দেওয়া, যথাযথ সময় দেওয়া। ইচ্ছা করলে গ্রাহক টাকাটা পরিশোধ করতে পারবে না, ব্যাংক সেই বিবেচনা করে গ্রাহককে একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকে, সুযোগ দিয়ে থাকে, অথবা কিভাবে ঋণ পরিশোধ করতে পারবে তার পরিশোধ করলে তার জন্য সুবিধা হয় সেই কাজটা ব্যাংক গ্রাহকের জন্য করে থাকে। ব্যাংক সবসময় চিন্তা করে যাতে আমার টাকাটা সহজে আমি উঠাই নিতে পারি, আর গ্রাহকও সবসময় চিন্তায় থাকে যে সময় মতো সুবিধা মতো যেন আমার টাকাটা পরিশোধ করে দিতে পারে, কারণ একবারে বলে দিলে আসলে গ্রাহকের পক্ষে পরিশোধ করা সম্ভব নাও হতে পারে। এই জন্য ব্যাংক সবসময় গ্রাহককে ঋণ দিলে গ্রাহকের সুবিধা মতো সুবিচার করে, বিচার বিশ্লেষণ করে তার কাছ থেকে টাকাটা আস্তে আস্তে আদায় করে নেয়। আচ্ছা, এতক্ষণ তো দেখলাম আমরা কি দেখলাম, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব বা কর্তব্য। কিন্তু ব্যাংকের যদি কোনো দায়িত্ব বা কর্তব্য থাকে তাহলে আমরা যারা গ্রাহক ব্যাংকের সাথে লেনদেন করি তাহলে অবশ্যই আমাদেরও কিছু না কিছু দায়িত্ব থাকে এবং কর্তব্য থাকে। চলো আমরা এবার এগুলি দেখি। ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। গ্রাহকের প্রতি যেমন ব্যাংকের দায়িত্ব আছে তেমনি ব্যাংকের প্রতি গ্রাহকের কিছু দায়িত্ব আছে, কারণ এক পক্ষের দায়িত্ব থাকে না, দায়িত্ব উভয় পক্ষেরই থাকে। চলো আমরা দেখি এবার গ্রাহকের কি কি দায়িত্ব এবং কর্তব্য আছে। ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব: সততা, ঋণ পরিশোধ, সুদ আদায়, ঠিকভাবে চেক অঙ্কন। দেখি গ্রাহকের প্রতি ব্যাংকের সেই দায়িত্বগুলি কি। চলো এবার আমরা ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব দেখি। সততা। ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের একটি পরম দায়িত্ব। হিসাব খোলা থেকে শুরু করে সর্বাবস্থায় সঠিক তথ্য প্রদান করা গ্রাহকের অবশ্য কর্তব্য। একজন গ্রাহক যখন ব্যাংকের সাথে হিসাব খোলা থেকে শুরু করে কোনো প্রকার সে মিথ্যা তথ্যের আশ্রয় নিতে পারে না বা মিথ্যা তথ্য দিতে পারে না। যদি কোনো গ্রাহক মিথ্যা তথ্য দিয়ে ব্যাংকের সাথে লেনদেন করে আর ব্যাংক যে কোনো সময় যখনই জানতে পারবে গ্রাহকের এই তথ্যটা কোথাও না কোথাও ভুল আছে, ত্রুটি আছে অথবা মিথ্যা তথ্য পরিবেশন করছে, তাহলে ব্যাংক সাথে সাথে তার হিসাবটা বন্ধ করে দিবে, ওই হিসাব থেকে আর কোনো লেনদেন করতে পারবে না। আরেকটা দায়িত্ব হলো গ্রাহকের ঋণ পরিশোধ। ব্যাংকের নিকট হতে গৃহীত ঋণ চুক্তি অনুযায়ী সময় মতো পরিশোধ করা মক্কেলের পবিত্র দায়িত্ব কর্তব্য। মক্কেল কারা? যারা গ্রাহক ব্যাংক থেকে ঋণ নেয়, অর্থাৎ চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ না হলে ব্যাংক বন্ধকি সম্পদ ক্রুক বা বিক্রি করে আইনের মাধ্যমে তার পাওনা উদ্ধার করতে পারে। তাহলে ঋণ পরিশোধ কি? গ্রাহক যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদের একটা দায়িত্ব হলো সময় মতো তার ঋণটা পরিশোধ করা। যদি কোনো কারণে গ্রাহক সেই ঋণ পরিশোধ না করে তাহলে গ্রাহকের যে সম্পত্তি বন্ধক থাকে
সেই যথাযথ আইনের মাধ্যমে ব্যাংক তার এই সম্পত্তি ক্রয় করে বিক্রি করে তার পাওনা উদ্ধার করতে পারে। তাহলে গ্রাহকের দায়িত্ব হলো তার যে মূল্যবান সম্পত্তি জমা থাকে যাতে তার সম্পত্তিটা কোনো ব্যাঘাত না হয়, কোনো সমস্যা না হয়, তার জন্য সময় মতো তার ঋণটা পরিশোধ করে দেওয়া। আরও তো কতগুলো দায়িত্ব থাকে, আমরা দেখি চলো। সুদ আদায়। চলতি হিসাবের জমাতিরিক্ত উত্তোলন হলে ঋণ গ্রহীতার ক্ষেত্রে সুদ ব্যাংক কেটে নেয়। ব্যাংক অন্যান্য সুবিধা সেবা দিলেও তার জন্য একটি যুক্তিসঙ্গত সেবা ফি কেটে নেয়। চুক্তি অনুযায়ী ব্যাংকের ঋণ সুদ ও আসল প্রদান করা গ্রাহকের দায়িত্ব। যদি কোনো গ্রাহকের চলতি হিসাব থাকে, আমরা জানি হিসাব 3 প্রকার: চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। এখানে চলতি হিসাবের কথা বলা হয়েছে। যদি কোনো গ্রাহকের চলতি হিসাব থাকে আর গ্রাহক যদি কোনো সময় কোনো জরুরি প্রয়োজন হয়, তার আমানতের অতিরিক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারে। সেটা কিভাবে? মনে করো একজন গ্রাহকের 1 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, কিন্তু তাৎক্ষণিক তার 2 লক্ষ টাকা প্রয়োজন, সে কোথাও থেকে টাকাটা ম্যানেজ করতে পারতেছে না। এই ক্ষেত্রে গ্রাহক যদি ব্যাংকের কাছে যায়, গ্রাহকের ভালো পরিচিত থাকে, তাহলে ব্যাংক তাকে তার জমাকৃত 1 লক্ষ টাকার অতিরিক্ত আরও 1 লক্ষ টাকা থাকে দিয়ে থাকে। সেটা হলো তার জমার অতিরিক্ত উত্তোলন, সেটাকে বলা হয় জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংকের সুবিধা দেওয়ার জন্য তার কাছ থেকে একটা যুক্তিসঙ্গত ফি অথবা সুদ কেটে নেয় এবং সময় শেষ হলে চুক্তি অনুযায়ী গ্রাহককে কি করতে হয়? ঋণের সুদ এবং আসল পরিশোধ করে দিতে হয়। সেটা গ্রাহকের একটা দায়িত্ব। তাহলে দেখলাম আমরা, যদি কোনো গ্রাহকের চলতি হিসাব থাকে, তার প্রয়োজনের অতিরিক্ত কোনো সময় টাকার প্রয়োজন পড়ে, তাহলে ব্যাংক থেকে তার জমাকৃত টাকার অতিরিক্ত টাকা সে কী করতে পারে? উত্তোলন করতে পারে। তার জন্য ব্যাংকে একটা সুদ বা ফি দিতে হয় এবং সময় অনুযায়ী ব্যাংকের নির্দিষ্ট বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সেই ঋণের সুদ এবং আসল গ্রাহককে পরিশোধ করতে হয়। এরপর আমরা দেখি ঠিকভাবে চেক অঙ্কন করা। গ্রাহক যখন ব্যাংকে একটা হিসাব খুলে, হিসাব খোলার পরে গ্রাহক একটা চেক বই পায়। এই চেক বই দ্বারা সে লেনদেন করে। সেই লেনদেন করার সময় চেক বইটাকে সতর্কতার সহিত ব্যবহার করতে হয়। কীভাবে? দেখো, মক্কেল চেক অঙ্কনের সতর্কতা এবং নিয়মকানুন মেনে চলবে। যেমন স্বাক্ষর, তারিখ, চেকে লিখিত টাকা হিসাবে জমা থাকতে হবে ইত্যাদি। চেক বলতে আমানতকারী করতে ব্যাংকের উপর একটি লিখিত আদেশ বুঝে থাকে। এখানে একটা নতুন কথা আসছে, চেক। চেক কি? যারা আমানত করে, আমানতকারী থাকে, তাদের যে একটা বই থাকে ব্যাংক সরবরাহ করে, চেক বই, সেই চেক বই যখন স্বাক্ষর করে দেয়, সেটা হলো ব্যাংকের প্রতি একটা লিখিত আদেশ। এখন দেখি আমরা কীভাবে চেক অঙ্কন করব। চেক অঙ্কন করার সময় গ্রাহককে সতর্ক থাকতে হবে। তিনি যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন বা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, খোলার সময় তিনি একটা নমুনা কার্ডে স্বাক্ষর করেন। চেক অঙ্কন করার সময় তাকে ওই স্বাক্ষরটাই আবার করতে হয়, অথবা যেই তারিখে তিনি চেক অঙ্কন করতেছেন তারিখটা সঠিকভাবে দিতে হয়। মনে করে চেক অঙ্কন করতেছেন যেই তারিখ, যেই দিন, সে ভুলে তারিখটা আরও 1 মাসের পরের দিয়ে দিছে, যখন এই চেক নিয়ে ব্যাংকে যাবে তখন ব্যাংক তাকে টাকাটা দিবে না, কারণ এখানে একটা ভুল হয়েছে। অথবা কোনো গ্রাহক চেকে যেই টাকাটা লিখে দিল, আসলে তার অ্যাকাউন্টে বা তার হিসাবে এত টাকা নেই, জমা নেই। যদি তার জমাকৃত টাকার অতিরিক্ত টাকা লিখে থাকে, তবুও ব্যাংক তাকে ওই টাকাটা পরিশোধ করবে না। তাহলে চেক অঙ্কনে কী করতে হয়? গ্রাহককে সতর্কতা অবলম্বন করতে হয়। আসলে আমার কি পরিমাণ টাকা জমা আছে, আমি কত উঠাতে পারবো, অথবা আমি হিসাব ওপেন করার সময় কিভাবে স্বাক্ষর করছি, বা তারিখটা ঠিক আছে কিনা, এগুলি গ্রাহককে কী করতে হয়? সবসময় খেয়াল রাখতে হয়। খেয়াল রেখে চেক অঙ্কন করতে হয়। আচ্ছা, এই ছবি দ্বারা কী বোঝা যায়? দেখো তো এখন, হ্যাঁ দেখো তো কী বোঝা যায় 2টা ছবি দ্বারা? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এই ছবি দ্বারা 2টা চেক দেখা যাচ্ছে। তাহলে 2টা হলো চেক। চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় দলিল। চেক সাধারণত 3 প্রকার: বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক। বাহক চেক কি? ব্যাংক এক্ষেত্রে বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে। অর্থাৎ যে ব্যক্তি ওই ধরনের চেক বহন করে, ব্যাংকে উপস্থাপন করবে, ব্যাংক তাকে উক্ত চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকবে। বাহক চেক হলো এই প্রকার চেক, এই চেকটা যার কাছে থাকবে, ব্যাংক তাকে সেই অর্থটা পরিশোধ করবে। যে ব্যক্তি চেকে নিয়ে যাবে ব্যাংকে, ওই ব্যক্তিকেই ব্যাংক এই চেকের অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে। সেটা হলো
বাহক চেক। তাহলে চলো এবার আমরা দেখি হুকুম চেক কি। যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, এই ধরনের চেককে হুকুম চেক বলে। হুকুম চেক সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকে। অর্থাৎ যে চেকের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম লিখে দেওয়া হয়, এই যে দেখেন একটা নাম লিখে দিছে, যে চেকে নির্দিষ্ট ব্যক্তির নাম লিখে দেওয়া হয় ওই ব্যক্তিকে ব্যাংকে যেতে হয়, ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করবে, অন্যরা কেউ উত্তোলন করতে পারবে না। এবার দেখে দাগ কাটা চেক। বাহক চেক বা হুকুম চেক। হুকুম চেকের অর্থপ্রাপ্তি নিশ্চয়তা এবং নিরাপত্তার জন্য উক্ত চেকের বাম কোণায় উপরিভাবে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা থাকে, দাগ কাটা চেক বলে। অর্থাৎ বাহক চেক বা হুকুম চেকের বাম কোণায় যখন দুটি আড়াআড়িভাবে সমান্তরাল রেখা টেনে দেওয়া হয় সেটা হয় যে দাগ কাটা চেক। দাগ কাটা চেক অধিক নিরাপদ। এখন তোমরা বলো চেক কি? আমরা আগে বলছি চেক হলো আমানতকারী ব্যাংকের উপর লিখিত আদেশ। আবার ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র হলো গ্রাহকের আস্থা ও বিশ্বাস। তাহলে চলো আমরা এতক্ষণ বললাম একটু বাড়ির কাজ দেখি। দেখো বাড়ির কাজ আমরা একটা সৃজনশীল দেখবো প্রশ্ন। আবুল হোসেন এবি ব্যাংকে হিসাব খোলার সময় নমুনা স্বাক্ষর কার্ডে পুরো নাম বাংলায় স্বাক্ষর করেন, পরবর্তীতে চেক প্রস্তুতের সময় ইংরেজিতে সংক্ষেপে স্বাক্ষর করেন। ব্যাংক আবুল হোসেনের প্রস্তুতকৃত চেকের অর্থ তার পাওনাদার মিস্টার রফিককে পরিশোধ করেননি। মিস্টার রফিক ব্যাংকের কাছে চেকের অর্থ পরিশোধ না করার কারণ জানতে চাইলে ব্যাংকার এ তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে। প্রথম প্রশ্ন, চেক কি? আমরা আগেই দেখছি চেক হলো আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত একটি শর্তহীন আদেশ। ব্যাংক কোন প্রকার চেক গ্রাহকের জন্য অধিক নিরাপদ? আমরা আগেই বললাম, কি বললাম? দাগ কাটা চেক। বাহক চেক বা হুকুম চেকের বাম কোণে যখন দুটি সমান্তরাল রেখা টেনে দেওয়া হয় সেটা হলো দাগ কাটা চেক, সেটা অধিক নিরাপদ। আমরা আগে সেটা ব্যাখ্যা করে গেছি। ব্যাংক আবুল হোসেনের প্রস্তুতকৃত চেকের টাকা পরিশোধে অস্বীকৃতি জানায় কেন? কারণ আমরা দেখলাম চেক অঙ্কনে জনাব আবুল হোসেন সতর্কতা অবলম্বন করেননি। তিনি হিসাব খোলার সময় বাংলায় স্বাক্ষর করেছেন কার্ডে, কিন্তু চেকের মধ্যে তিনি ইংরেজিতে স্বাক্ষর করছেন। তো চেক অঙ্কনে সতর্কতা অবলম্বন করেনি, এই জন্য ব্যাংক তার টাকা পরিশোধ করেননি। শেষ প্রশ্ন, ব্যাংকার মিস্টার রফিককে চেকের অর্থ পরিশোধ না করার কারণ জানাতে অপারগতা প্রকাশ করেন কেন? বিশ্লেষণ করো। এখানে দেখতে পাচ্ছি আমরা কি, ব্যাংকের একটা নীতি আছে গোপনীয়তার নীতি। ব্যাংক এক ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠান ছাড়া সে তথ্য প্রকাশ করতে পারে না। এই গোপনীয়তার নীতির জন্য ব্যাংক মিস্টার রফিককে জনাব আবুল হোসেনের চেককে কেন টাকা পরিশোধ করেনি সেটা জানায়নি, ব্যাংকের নিরাপত্তা নীতির জন্য। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো, বাসায় ভালো করে লেখাপড়া করো। আর স্কুলে যাওয়ার সময় অবশ্যই নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় সরকারি বিধিনিষেধ মেনে স্কুলে প্রবেশ করো। যেহেতু আমাদের ক্লাস শুরু হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।